একজন মেয়ে কেন বিয়ে করতে চাইবে না? বয়স তো ৩১, সংসার করবে না? প্রশ্নটা রাখির চারপাশে প্রতিদিন ভেসে বেড়ায়। অথচ ভোরবেলা কাঠগোলাপের গাছে পানি দিতে দিতে রাখি মনে মনে ভাবে, সব মেয়ে কি সংসার করার জন্যই জন্মায়? খুব ভোর এখন, সামনের রাস্তাটা জলে ভিজে আছে। এই মিনিট 10 আগে জোরে বৃষ্টি হয়ে গেল। একটু পরেই ছোট বড় সব বাচ্চারা মা অথবা বাবার সাথে স্কুলের উদ্দেশ্যে ছুটবে। রিকশার খুব ডিমান্ড এই সময়ে। রাখি এই সময় প্রতিদিন বারান্দায় গাছে পানি দেয়। ও নিজেও স্কুল টিচার, বয়স এই জানুয়ারিতে 31 পূর্ণ হয়ে গেল। এত বয়সে এখন অবিবাহিত, বিষয়টা একটু ভাববার মতো। তবে রাখি এসব ভাবার সুযোগ পায় না। ওর হয়ে আশপাশের পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন ভেবে দেয়, রাখি তো ঠিক করেছে, চিরকুমারী থাকবে। চুলগুলোকে উঁচু করে কাঁটা দিয়ে খোঁপা করলো। খালি পেটে লেবু মধু খেয়ে এক মুঠো ভেজানো ছোলা খাবে। তারপর গুনে গুনে 7টা আজোয়া খেজুর, খানিক বাদে একটা ডিম সিদ্ধ। তারপরে রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেবে। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়, ইনকাম ভালো। বাবা এবং নতুন মা ইদানিং বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে। এই যে কাঠ গোলাপ গাছ, ওর মায়ের খুব পছন্দের ছিল বলছি কারণ ওর মা নেই। রাখির বয়স যখন 10, তখন ওর মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। বছর ঘুরতে ওর বাবা বিয়ে করে ফেলেন। বাবার প্রতি রাখির কোনো রাগ অভিমান নেই। মায়ের মৃত্যুকে ওকে অনেক বড় করে দিয়েছে যেন। তবে যে কথাটায় ওর আপত্তি সেটা হলো, ওর বাবা নাকি মেয়ের কথা ভেবে বিয়ে করেছেন না, বাবা নিজের কথাই ভেবে বিয়ে করেছেন। একজন পুরুষ স্ত্রী ছাড়া থাকতে পারে না, কখনো কখনো স্ত্রীর ক্ষেত্রেও কথাটা খাটে। যাই হোক, নতুন মাকে মেনে নেওয়া কষ্টের। তবে রাখির নতুন মা গল্প উপন্যাসে চিত্রিত সৎমায়ের মতো না, আবার অনেক ভালো, বিনয়ী, মানবিক এরকমও না। 8-10টা সাধারণ নারীর মতো গোপনে গোপনে রাখিকে হিংসাও করে হয়তো। নিজের একটা মেয়ে হওয়ার পরে এই হিংসার জন্ম। কারণ দাদাবাড়ির চোখের মণি রাখি। ছোটবেলায় মা মারা গেছে, তাই ওর প্রতি সবার একটা অন্যরকম টান, এতটুকুই। এছাড়া খাবার দাবার দেয়া, যতটুকু যত্ন নেয়া তা নিয়েছেন ভদ্রমহিলা। আর রুকিয়া রাখির সৎ বোন, রাখির কলিজার টুকরা বলা যায়। রাখির বাবাও রাখিকে অনেক ভালোবাসে। তবে রাখি বিয়েতে আগ্রহী না, কোনো কারণ নেই। ওর বিয়ে করতে ইচ্ছা করে না, স্বাধীন জীবনটা উপভোগ করে। মায়ের রেখে যাওয়া গয়না, বাবার সম্পত্তির অংশ আর একটা বেশ ভালো চাকরি ওকে অর্থনৈতিক স্বাধীনতা দিয়েছে। ও ভেবেই নিয়েছে বৃদ্ধ বয়সে কোনো বৃদ্ধ নিবাসে চলে যাবে। কেন জানি ওর মনে হয় কারো সাথে ঘর সংসার করা, কারো অধীন হওয়া ওর জন্য অসম্ভব। রাখির নতুন মা নীলুফার বেগম রান্নাঘরে রুটি বানাচ্ছেন। এ সময় জানালার সামনে কাক এসে উড়াউড়ি শুরু করে দিল। উনি একটা রুটি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছেন। একটু আগে বৃষ্টি হলো, তবুও গরম। মেয়ে মানুষের জীবন ভোর হলেই নাস্তা বানাও। বড় মেয়ে অবশ্য এগুলো খায় না, মুখ বাঁকালো কত যে ভনিতা খাবার নিয়ে। বিয়ে হলে টের পাবে ভাবতে ভাবতে রুটি উল্টে দিলেন। কেন যে মেয়েটা বিয়েতে রাজি হচ্ছে না। রাখির বিয়ে না হলে রুকিয়ার হবে। সদ্য অনার্স ভর্তি হয়েছে, বছর 19। এখনই বিয়ের উত্তম সময়, চোখে মুখে জেল্লা আর চটক থাকে। উনিও কিছু কম খাটেন না। প্রতিদিন মেয়েকে দুধের সর, হলুদ বাটা আরও কত কী করে মুখে মাখিয়ে দেন। রুটি হটপটে তুলে রাখছেন, তখনই ডাইনিং থেকে রাখির কণ্ঠ ভেসে এলো, নতুন মা, আমি যাচ্ছি স্কুলে, কিছু আনবো আনার সময়। উনি হেঁটে গেলেন দরজা পর্যন্ত। দোয়া পড়ে ফু দিলেন, না কিছু লাগবে না, সাবধানে যেও। আস্থা। দরজা লাগিয়ে আবার ভাজির জোগাড় করতে গেলেন। একদিক দিয়ে রাখি ভালো, কিসের বিয়ে শাদী, আঁচলে ঘাম মুছে ডাইনিংয়ের ফ্যান ছেড়ে এখানেই পিলার দিয়ে তরকারির খোসা ছাড়াতে লাগলেন। মেয়েদের ভাগ্য কখন কই নিয়ে যায়। এই যে নীলুফার বিয়ে হয়েছে এক বিপত্নিক পুরুষের সাথে। কোনো মেয়ে কারো দ্বিতীয় স্ত্রী হতে চায় না,
ঠেকায় পড়লেই শুধুমাত্র হয়। নীলুফারের বয়স হয়ে যাচ্ছিল, ওর জন্য ছোট বোনদের বিয়ে হচ্ছিল না। না পারতে বাবা মা ওকে একজন বিপত্নিকের সাথে বিয়ে দিয়েছেন। তবে নীলুফার সংসার জীবনে সুখী, স্বামী ভালো মানুষ, সৎ মেয়ে একটা আছে বটে, কিন্তু মেয়েটাও ভালো। ওনার নিজের মেয়েকে অনেক আদর করে। মাঝে মধ্যে অবশ্য খারাপ লাগে, কিন্তু সেটা সাময়িক। এই সংসার এখন ওনার সব। ভাবতে ভাবতে হঠাৎ গায়ে কাটা দিল। অথচ এই সংসারটা একসময় ছিল রাখির আম্মার। মানুষ মরে গেলে সব কিছু তার থেকে চলে যায়। তারপর হঠাৎ একটা কথা মনে হলো, রাখির বিয়ে না হলে রুকিয়ার হবে। মতিঝিলে বিশাল অফিসের থাই গ্লাস ভেদ করে আকাশ দেখছে রাফিন। আকাশ আজ পরিষ্কার। রাফিনদের ইম্পোর্টের ব্যবসা, বিভিন্ন কসমেটিক্স, ব্যাগ ইত্যাদি আসে চায়না, থাইল্যান্ড, কখনো বা ইন্ডিয়া থেকে। রাফিনদের কোম্পানি ত্রিপলে মূলত ইম্পোর্টার, অর্থাৎ বিদেশ থেকে পণ্য এনে দেশে বিক্রি করে। সম্প্রতি তারা নিজেদের তৈরি কিছু গার্মেন্টস প্রোডাক্ট বিদেশে এক্সপোর্ট করার উদ্যোগ নিয়েছে। এখন গার্মেন্টসের জন্য যেসব বোতাম দরকার তা স্থানীয়ভাবে সংগ্রহ করার চিন্তা চলছে। তাই রাফিনের কোম্পানির নতুন এক্সপোর্ট প্রজেক্টের জন্য বোতাম সরবরাহ নিয়ে একটা কোম্পানি, রুফাইজা ট্রেডার্স কোম্পানির সাথে এ বিষয়ে মিটিং হবে। কোম্পানির প্রোপাইটার মিস্টার রাহাত নিজে আসবেন। পিয়ন চা দিয়ে গেল। চায়ের কাপে এক চুমুক দিয়ে রাফিন মুখ কুঁচকে বেল চাপল। জি স্যার। তোমাকে হাজারবার বলেছি আমি চিনি খাই না, আর কাপে ময়লা কেন? পিয়ন দাঁতে জিভ কাটল। সরি স্যার, ভুল হয়ে গেছে। চা তুলে নিয়ে ক্যান্টিনে চলে গেল। তারপর অন্যান্য পিয়ন ও ক্লিনারদের সাথে গজগজ করতে লাগলো। রাফিন স্যার মানুষ ভালো, কিন্তু এত খুঁতখুত করে। আসমত ভাই, তার বউ যে হবে তার খবর আছে। আসমত আবার চা বানাতে বানাতে হাসলো। আমার মনে হয় না উনি বিয়ে করবেন। আবার ওনার অন্য দুই ভাই যেমন বিদেশ গিয়ে বিয়ে করেছেন তেমনও করতে পারেন। বাইরে তখনও রাস্তায় সকালের রোদ হাসছে। ফেব্রুয়ারি মাস, এখনও তাপমাত্রা সহনীয়। মতিঝিলের অফিস পাড়ের রিক্সা, গাড়ি আর ভেজা ধুলোবালির গন্ধ সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। আর এই পরিবেশেই মতিঝিলকে আলাদা হিসেবে দাঁড় করায়। এই এলাকা ওয়ার্কিং ডেতে সকালেই জেগে ওঠে, তবে অফ ডেতে এক অন্য মতিঝিল। তখন ভেতরের ফাঁকা রাস্তায় ছেলেরা ক্রিকেট খেলে। সোনালী ব্যাংকের সামনে হকারদের ভিড়, কিনে এখানে। আর মাঝখানে বিশাল শাপলা ফুল সমহিমায় বিরাজমান। গলিতে গলিতে চায়ের দোকানের কাপে ধোয়া উঠছে। রাস্তার পাশের ছাপড়া হোটেলগুলো, যাদের স্থানীয় নাম হোটেল সালাদিয়া, সেগুলোতে কর্মীরা ব্যস্ত মাছ কুটতে, তরকারি কুটতে। সেই কোলাহল পেরিয়ে রাফিনের অফিস বিল্ডিংয়ের লিফটে উঠল রাখি। ওর পুরো নাম রুফাইজা খান রাখি। ওদের ব্যবসা প্রতিষ্ঠানের নামও ওর নামে, রুফাইজা ট্রেডার্স। লিফটে গাদাগাদি ভিড়, ঘামের গন্ধ, সিগারেট, আতর, তেল আর পারফিউম মিলে এক অদ্ভুত সুঘ্রাণ বা ঘ্রাণ যেন বাতাসে বেড়াচ্ছে। রাখি খুঁতখুঁতে মানুষ, কপাল কুঁচকে নাকের শ্বাস আটকে নিল। বাবা আজ আসতে পারেননি, ওনার হালকা জ্বর, তাই মেয়েকেই পাঠিয়েছেন মিটিংয়ে। রাখি বাবার ব্যবসাও দেখে। স্কুলের চাকরির পাশাপাশি আজ ছুটি নিতে হলো স্কুল থেকে। রাখির বাবার কোম্পানি রুফাইজা ট্রেডার্স গার্মেন্টস অ্যাক্সেসরিজ, বিশেষ করে বোতাম ইম্পোর্ট করে। আজ মিটিং রাফিনদের কোম্পানির সঙ্গে। তারা নতুনভাবে বিদেশে গার্মেন্টস এক্সপোর্ট শুরু করেছে। তাদের সাথে বোতাম সাপ্লাইয়ের জন্য চুক্তির কথা হবে। রাফিনের কেবিনে তখন টেবিল জুড়ে রিপোর্ট ফাইল, বিভিন্ন কোটেশন আর ল্যাপটপটা খোলা, তবে সব গুছানো। টেবিলের ওপর একটা পেপার ওয়েট, তার ভেতরে কাঠ গোলাপের শুকনো পাপড়ি। রাফিন সময়ের প্রতি যেমন সচেতন, ঠিক তেমন নিখুঁত তার সব কাজে। বেল বাজাইতেই রাফিনের সেক্রেটারি জুনেদ জানালো, স্যার, রুফাইজা ট্রেডার্স থেকে একজন ম্যাডাম এসেছেন, রুফাইজা খান রাখি। রাফিন মাথা নাড়ল, ভেতরে ভেতরে বিরক্ত। ওকে, ওনাকে পাঠাও। ঠোঁট চেপে ভাবল, নারী মানে অযথা আলাপ। মেকি ভদ্রতার মুখোশ পরা লাগবে, হাসতেও হবে, যন্ত্রণা।
দরজা খুলে ভেতরে ঢুকলো রাখি। অফ হোয়াইট শাড়ি, কালো ব্লাউজ, চোখে হালকা কাজল, সাধারণ অথচ মার্জিত। চশমাটা মোটা কালো ফ্রেমের, কার্লির চুলগুলো উঁচু করে পনিটেইল করা। শাড়ির সঙ্গে হয়তো মানায় না, কিন্তু রাখি এতে অভ্যস্ত। কাঁধে ঝোলানো ফাইল ব্যাগটা টেবিলে রাখলো, হালকা করে হাসল। আসসালামু আলাইকুম মিস্টার রাফিন। পুরুষদের রাখি পুরুষ না, মানুষ হিসেবেই দেখে, তাই আলগা কোনো অস্বস্তি হলো না। তবে মানুষ পর্যবেক্ষণ ওর স্বভাব, তাই বোঝার চেষ্টা করলো মানুষটা কেমন হতে পারে। একটা বয়সের পর মানুষের বয়স ধরা কঠিন। সামনের ভদ্রলোকের বয়স 30 থেকে 35-এর মধ্যে হবে হয়তো। চাপদারির জন্য ঠিক বোঝা গেল না। রাফিন তাকে রইল কয়েক সেকেন্ড। গলার স্বর, উচ্চারণ সব কিছুতেই এক ধরনের স্থিরতা আছে মেয়েটার মধ্যে। যদিও মেয়েদের নিয়ে তেমন উচ্চ ধারণা নেই রাফিনের, নিজের জন্মদাত্রী ছাড়া, যিনি এ কোম্পানির এমডি। ওয়ালাইকুম আসসালাম, বসুন। আমি ভুল না করলে আপনি মিস্টার রাহাত সাহেবের মেয়ে, তাই তো? জি। বাবার হঠাৎ শরীর খারাপ হয়ে গেল, তাই আমি আসলাম। রাখি বসে পড়ল। সামনের মানুষটি প্রবল রকম অন্যমনস্ক। রাখি চেম্বার দেখতে লাগলো, খুব গোছানো, ফিটফাট। দেয়ালে কোম্পানির এমডি মিসেস রুবিনা সিদ্দিকীর ছবি। ছবিটার চোখ আটকে গেল রাখির। এই কোম্পানি নিয়ে অল্প পড়াশোনা করেছে ও। ভদ্রমহিলা অক্লান্ত পরিশ্রমের ফসল এই কোম্পানির। ফাইল। হঠাৎ কোনো কথাবার্তা ছাড়া রাফিন হাত বাড়িয়ে দিল। রাখি দ্রুত ফাইলে গিয়ে দিল। রাফিন ফাইলটা হাতে নিয়ে মনোযোগ দিয়ে দেখতে লাগলো। চেয়ার ছেড়ে উঠে হাঁটতে লাগলো। আমরা বোতামের নতুন কন্ট্রাক্টে কিছু প্রোডাকশন ভেরিয়েশন এনেছি। ফাইলটাতে সমস্ত স্যাম্পল আর কস্ট বিস্তারিত আছে। আগ বাড়িয়ে বলল রাখি, বাবা বলেছেন এই চুক্তিটা খুব গুরুত্বপূর্ণ। থাইল্যান্ড থেকে যে বোতাম এনেছেন সেগুলোর কস্ট বেশি, দেখা যাক। ইন্টারেস্টিং, আপনারা চায়না ছাড়াও অন্য জায়গা থেকে ইম্পোর্ট করেছেন বুঝি? জি, আমরা এখন থাইল্যান্ড থেকেও ইম্পোর্ট করছি। গুণগত মান অনেক উন্নত, তবে কস্ট বেশি। আপাতত পরীক্ষামূলকভাবে আনছি। রাফিন হালকা হাসলো। থাইল্যান্ড? ভালো। তারপর ফাইল দেখতে দেখতে মাথার চুল টানতে লাগলো, বিড়বিড় করে বলল, হোয়াই গার্লস। কথাটা কানে যেতে রাখি ভুরু কুঁচকে নিল। এখন কি রাখির উচিত না পুরুষ জাতির উদ্দেশ্যে বিড়বিড় করে কিছু বলা? কিন্তু রাখি তো পুরুষ বিদ্বেষী না। কি করবে এখন নারী বিদ্বেষী লোকটাকে? পর্যবেক্ষণ করতে লাগলো। এখন একটা ফোনে কথা বলছে আর পায়চারি করছে লোকটা। নিতান্তে অভদ্র ভাবল রাখি। রাখি দেখলো লোকটা কথা বলতে বলতে একবার বুক সেলফের কাছে গিয়ে একটা বই টেনে নিল। তারপর সম্ভবত ধুলোর অস্তিত্ব টের পেয়ে আবার রেখে দিল। ফোন রেখে দ্রুত ওয়াশরুমে গেল, সম্ভবত হাত ধোবে। রাখির মজাই লাগলো। আপনি কি নিয়মিত অফিসে বসেন? ফিরে এসে চেয়ারে বসতে বসতে প্রশ্ন করল রাফিন। রাখি মাথা নেড়ে বলল, জি না, আমি স্কুলে পড়াই, মাঝে মাঝে বসে আর কি। যাক, আপনাকে ধন্যবাদ মিস্টার রাফিন। মেয়েদের জন্য স্কুলের জবটাই ভালো আসলে। হালকা হাসি ফুটে উঠল রাফিনের মুখে। এক্সকিউজ মি, কি বলতে চাচ্ছেন আপনি? রাখি চল শক্ত করে থুতনি উঁচু করল। মিসেস রুবিনা সিদ্দিকা ম্যাম, আই স্যারেন্ডার। দুহাত তুলো রাফিন। কিছু ভেবে বলিনি, কমফোর্ট আছে স্কুলের জবে, সেটাই বললাম আর কি। চা খাবেন না কফি? আমি এসব খাই না ধন্যবাদ, আসি। রাখি দরজা পেরিয়ে গেল। রাফিন কিছুক্ষণ চুপচাপ বসে রইল। ডেস্কে রাখা ফাইলের ওপর একটা কাঠ গোলাপের ফুলের গন্ধ যেন হালকা ভেসে এলো। কোথা থেকে কে জানে। রাফিন কিছুক্ষণ চুপচাপ বসে রইল, তারপর গভীর নিঃশ্বাস ফেলল। বাইরে গাড়ির হর্ন, নিচে রাস্তার কোলাহল সব ছাপিয়ে ওর মস্তিষ্কে সাদা রঙের কাঠগোলাপ আঘাত হানছে। ঠিক তখন দরজায় নক। কামিন। গলা নিচু করে বলল রাফিন। ভেতরে ঢুকলো আরমান, বিশ্ববিদ্যালয়ের সময়ের বন্ধু। দুজনের বন্ধুত্ব অনেক পুরনো। আরমান একটা প্রাইভেট ব্যাংকের চাকরি, স্ত্রী, 2 বাচ্চা নিয়ে সুখের সংসার। মাঝে মাঝে এদিক সেদিক ট্যুরে যায়। এই তো মিস্টার পারফেকশনিস্ট। সকাল সকাল কাকে বিদায় দিলে? ঠাট্টা করে বলল আরমান। পার্সোনাল মিটিং নাকি? মেয়েটা তো একদম ভদ্র শান্ত টাইপ, তবে বেশ দেখতে হট আছে।
রাফিন চোখ তুলে তাকালো না, একটা দীর্ঘশ্বাস ফেলল। বিজনেস মিটিং ছিল, বোতাম সাপ্লাইয়ারের কন্ট্রাক্ট, ব্যাস, এর বেশি কিছু না। আরমান হেসে বলল, তুই এখন আগের মতো আসিস রে ভাই, কারোর দিকে একটু তাকাতেও জানিস না। এত সুন্দর একটা মেয়ে তুই খেয়াল করলি না পর্যন্ত। রাফিন কফির কাপে হাত রাখল, মাত্র দিয়ে গেল পিয়ন। হালকা কণ্ঠে বলল, আমি অফিসে এসেছি কাজ করতে, ফ্লার্ট করতে না। আরমান সোফায় বসলো, গায়ে নিয়ে বলল, এই জন্যই তো বলি তুই বিয়ে করিস না কেন রে। মানুষ তো তুই রোবট না, বয়স তো হচ্ছে, ফিজিক্যাল নিড বলে একটা বিষয় আছে, নাকি সেটাও তোকে টাচ করে না, নাকি ফি বছর থাইল্যান্ডের সফরে। রাফিন হঠাৎ মুখ ফিরিয়ে তাকালো, চোখে কড়া দৃশ্য। সব হারাম জিনিসে আমার আগ্রহ নেই আরমান, আমি নিজেকে কন্ট্রোল করতে জানি। ফিজিক্যাল নিডের চেয়ে আমার স্বাধীনতা অনেক প্রিয়। তারপর মনে হলো আরমান ভার্সিটি লাইফে গার্লফ্রেন্ডের সাথে রুম ডেট যেত, অবশ্য বিয়ে হয়নি সে মেয়ের সাথে, এখনও নাকি ট্যুরে একা গিয়ে বন্ধুদের সাথে, শুনে মাঝে মাঝে। স্বাধীনতা হারাম, বাহ, সুন্দর দুইটা শব্দ। তো বন্ধু, ফজরের নামাজ পড়েছ বলেই আরমান গা দুলিয়ে হাসলো। তুই এখনও পুরনো জামানার মতো ভাবিস, একলা থেকে মানুষ ক্লান্ত হয় শুধু। রাফিন ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, তুই এবং তোরা যেভাবে বউয়ের চেঁচামেচি সহ্য করিস তা দেখে আমার একলা থাকায় শান্তি মনে হয়। বাপরে, বউ মানেই জবাবদিহি। আরমান কাউন্টার দেবার আগেই তার ফোন ভেসে উঠল, স্ক্রিনে নাম ভেসে উঠল, বেটার হাফ কলিং। রাফিন চেয়ে দেখল, মুখে দুষ্টু হাসি। তোর স্বাধীনতার কল আসছে মনে হয়, বলল রাফিন শান্ত গলায়। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে রাগী কণ্ঠ, কাল যে বললাম বাসায় চিনি নেই, আনো নাই তো, এখন ছেলের পায়েস কীভাবে করি। আরমান চোখ বড় বড় করে তাকিয়ে রইল, তারপর ফিস ফিস করে বলল, আমি কেয়ারটেকারকে বলছি দিয়ে যাবে, তাছাড়া তুমিও তো বলতে পারতে। দুইটা বাচ্চা নিয়ে দুনিয়া দাপিয়ে বেড়াই, এতটুকু অবশ্যই পারি। তোমার তো বয়স হচ্ছে সেটাই মনে করালাম। এত জোরে ঝাঁজি উঠল যেন ফোনের বাইরেও বেশ রেশ রয়ে গেল। রাফিন তখন হেসে উঠল প্রথমবারের মতো মন খুলে। হাসির মধ্যে ছিল তীক্ষ্ণ এক ব্যঙ্গ, যেন নিজের সিদ্ধান্তের প্রতি একরাশ দৃঢ় বিশ্বাসের প্রতিফলন। রাখি আজ নিজের বাবার অফিসে এসেছে। বাবার চেম্বারে ঢুকে মেজাজ আকাশে উঠে গেল রাখির। এত নোংরা, এত ধুলাবালি। জোরে ক্লিনার সবুজকে ডাক দিল। মোটামুটি বয়স্ক এই ক্লিনার সারাক্ষণ পান চিবোতে থাকে আর মস্ত ফাঁকিবাজ। সব পরিষ্কার করিয়ে ফাইল নিয়ে বসলো। ব্যাংকে ক্লিয়ারিং চেক করিয়ে ততক্ষণে পাশের ডেস্কে এসে বসলো অফিস স্টাফ আর দুঃসম্পর্কের চাচাতো ভাই জামিল। সমবয়সী প্রায়, চোখে দৃষ্টি, মুখের ভাষা কিছুই ভালো না। রাখির ওকে দেখলে শুয়োপোকা দেখার অনুভূতি হয়। আজ রাখিকে দেখে খুশি হয়ে গেল। বাহ, শাড়িতে নারী, তবে ট্রিপলে কোম্পানির মালিক মানে ডাইরেক্টর ছেলেটা বেশ মুডি, লাভ নেই বলেই কেমন একটা ভঙ্গি করল। রাখির মাথায় যেন আগুন ধরে গেল। এই ছেলেটা সুযোগ পেলেই সবসময় এরকম করেই কথা বলে। ভাবনায় ওরা সমবয়সী, তা একটা বন্ধু বন্ধু সম্পর্ক। রাখি থমথমে গলায় বলল, স্টেশনারি বিল আর রেজিস্টার খাতাটা দেন জামিল ভাই, আজ ব্যাংকে আমি যাব নতুন এলসিটের বিষয়ে কথা বলতে। জামিলের মুখটা পাংশু হয়ে গেল। রাগীর ওপর মনে মনে বেশ রাগ আছে ওর। বিয়ে করে কোম্পানির মালিক হওয়ার স্বপ্ন ছিল এক দফা, কিন্তু তা হওয়ার আর কোনো চান্স দেখে না। রাগী চোখ নামিয়ে ফাইল খুলল। কিছুক্ষণ পরেই ভুরু কুঁচকে গেল তার। পেমেন্ট শিটে কিছু অদ্ভুত অসামঞ্জস্য চোখে পড়ল। হিসাবের কলামে 3টি লেনদেনের পরিমাণ মিলছে না। তারিখ ঠিক, ব্যাংক ট্রান্সফার নাম্বার ঠিক, কিন্তু টাকা বেমিল। জামিল ভাই, এই গত মাসের 12 তারিখের লেনদেনটা দেখেন তো। এখানে ব্যাংক স্টেটমেন্টে 1,50,000, কিন্তু ভাউচারে লেখা 1,20,000। জামিল অপ্রস্তুত মুখে বলল, ওটা ভুলে টাইপ হয়ে গেছে বোধহয়। রাখি শান্তভাবে বলল, 3 বার ভুল হয় না জামিল ভাই, 3টা লেনদেনই আমি অঙ্কের পার্থক্য দেখছি। জামিল ঘামতে শুরু করলো। উফ, চাচা যে কি হিসাব দেখেন আর কি লিখেন। রাখি থামিয়ে দিল, বাবা এখন অসুস্থ, তাই আমি দেখছি আর আমি হিসাব মেলানো জানি।
রাখির চোখ ঠান্ডা, কিন্তু কণ্ঠে স্পষ্ট ইঙ্গিত ও জানে কিছু একটা গোলমাল আছে। চুপচাপ ফাইল বন্ধ করলো, তারপর ধীরে বলল, এই কাগজগুলো আমি বাবাকে দেখাবো। ভুলটা যদি ভুল হয় তাহলে কেউ চিন্তায় কিছু নেই। আর এলসির বিপরীতে যে ইন্স্যুরেন্স করা হয় তা এত অখ্যাত একটা কোম্পানির সাথেই কেন? রাখির কপালে কয়েক ভাঁজ পড়ল। বেশ বুঝতে পারল উপস্থিতি এদের কারো ভালো লাগছে না। কমিশন খেয়ে এদের মধ্যে কেউ বাবাকে কনভিন্স করেছে সেই কোম্পানিতে ইন্স্যুরেন্স করার জন্য, যেটা নানা বদনাম আছে বাজারে। চুপচাপ কাজ করতে করতে রাখি বুঝতে পারল অনেকগুলো পুরুষের চোখ ওর উপরে ঘুরে আসছে। এই বিষয়টা নাকি একদম মানতে পারে না, কিন্তু এখন অভ্যস্ত হয়ে গেছে, তো উপেক্ষা করতে লাগলো। তারপর বিড়বিড় করলো, হোয়াট নটস গার্লস, আমি তো সব জায়গায় সে মেয়ে কর্মী। রুকিয়া 19 বছরের ছটফটে একটা মেয়ে। রাখি আপু ডাকে তিতলি, মানে প্রজাপতি। বয়সে আপু ওর 12 বছরের বড়, কিন্তু তবুও সেই রুকিয়াই বেস্ট ফ্রেন্ড। সেই রুকিয়া এখন বাথরুমের ঝর্ণা ছেড়ে কাঁদছে। একটা বয়সের আবেগ হয়তো কাউকে বোঝানো যায় না, কাউকে না। রুকিয়া ফুপিয়ে উঠল, অপমান! হ্যাঁ, এত অপমানও কিভাবে সইবে? দুইটা পুরুষ ওকে অপমানিত করেছে। প্রথম পুরুষের অপমানের জ্বালা ভুলতে গিয়েছিল দ্বিতীয় পুরুষের কাছে, দাম্ভিক মানুষটাকে দেখাতে যে রুকিয়া কোনো হেলাফেলা মেয়ে না। রুকিয়ার এখন যে বয়স তাতে মানুষের বাহ্যিক রূপেই সে বেশি প্রবাহিত হয়। রুকিয়াও হয়েছিল কোচিংয়ে যে বুয়েটের বড় ভাই পড়ায়, ফারদিন তার উপর নাক টানল, কিন্তু আবার সেই অপমান, বড় অপমান, অনেক বড় জ্বালায়। এ দুঃসহ আগুনে আর চলতে পারছে না রুকিয়া। ভালোবাসার অপমান সবচেয়ে কঠিন অপমান। দুই চোখ বন্ধ করলে রুকিয়া মানুষ পটে ভেসে উঠল। সাদাফের চেহারা, সাদাব ভাইয়া, রাখিপুর বড় খালার ছোট ছেলে। আপনি সেই 16 বছর বয়সের মেয়েটাকে অপমান করেছিলেন। সেই অপমান মেয়েটা আজও ভুলতে পারিনি। এই যে আমি ফারদিনের কাছে ছুটে গেলাম, এর দায় আপনাকেই নিতে হবে। তারপর নিচে বাম গালটা জোরে জোরে ঘষতে লাগলো। এখানেই সে লম্পট ফারদিনের ঠোঁটের চিহ্ন লেগেছে। ফারদিন ওকে শুধু একটা বস্তু ভেবেছে, একটা খেলনা। অথচ রাখি আপু সেই বয়সন্ধির সময় রুকিয়াকে বুঝিয়েছিল, কখনো আবেগে ভেসে যাবি না, কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করবি না। তারপর রুকিয়ার বয়স যখন 18, আপু তখন সরাসরি ওর সাথে ভার্জিনিটি নিয়ে কথা বলেছে। এখন হয়তো এসব খুব স্বাভাবিক, কিন্তু একটা কথা মনে রাখবি, যে তোকে সম্মান দিতে পারবে না তার কাছে কেন যাবি? আর সম্মান কিভাবে দিবে? সমাজে স্বীকৃতির মাধ্যমে, বিয়ের মাধ্যমে। এছাড়া যত মধুর কথা বলুক, গলবি না। বিয়ে মানে দায়িত্ব নেয়া। যেই ছেলে এটা না নিয়ে অন্য কিছুর প্রতি আগ্রহ দেখাবে, বুঝবি কোথাও কিছু গন্ডগোল আছে। সেদিন রুকিয়া অনেক অবাক হয়েছিল, কারণ রাখি আপুর তো বিয়েই করতে চায় না, বিয়ে নিয়ে অনেক অ্যালার্জি। অবাক হয়ে বলেছিল, আপু তোমার যখন বিয়ে নিয়ে এত উচ্চ ধারণা, নিজে করছো না কেন? রাখি আপু হেসে ফেলেছিল, বিয়ে নিয়ে আমার কোনো ধারণা নেই। আমি শুধু বললাম সবসময় নিজের সম্মান বজায় রাখার কথা, এতটুকুই। গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে যায় রুকিয়া। ফারদিন দেখতে সুদর্শন, মেধাবী, সুবক্তা। গত 1 মাস ধরে রুম ডেটের জন্য ও মাথা খেয়ে ফেলছে। স্বীকার করতে সমস্যা নেই, রুকিয়াও হয়তো দুর্বল হয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় আকস্মিকভাবে সাদাব ভাইয়ার সাথে রাস্তায় দেখা হয়ে যায়। যাই হোক, তারপরেও মনটাকে বেঁধে ফেলেছিল, জোর করে হলেও ফারদিনের সাথে সম্পর্কটা এগিয়ে নিচ্ছিল। এর মাঝে একদিন ফাঁকা ক্লাসে রুকিয়াকে টেনে গালে নিজের ঠোঁটে স্পর্শ করে দেয়। আরও কিছু করার ইচ্ছে থাকলেও সুযোগ হয় না। সেই ফারদিনকে আজ হাতে নাতে ধরেছে রুকিয়া, অন্য মেয়ের সাথে না। কিছুই বলেনি ফারদিনকে। যে মানুষ ওকে ভেবেছে নিছক টাইম পাস বা লালসা ছিল ওর প্রতি, তাকে আর কি বলবে? কোনো অনুশোচনাও দেখেনি ফারদিনের 2 চোখে। তবে ছিল রাগ আর আফসোস, এতদিনও মেয়েটাকে বাগে আনতে পারেনি। তাই রুকিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকিয়ে রইল, চোখ দুটো লাল। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ঠোঁট নেড়ে বলল, এই আমি? এই সেই রুকিয়া যে নিজেকে নিয়ে গর্ব করত। এত ছটফটে ছিলাম, রাখিপু বলতো তিতলি। আমার রাখিপু তো বলেছিল নিজের আত্মসম্মান বজায় রাখতে। তবে একটা দীর্ঘশ্বাস ফেলল।
চোখের জল আঙ্গুলের ডগায় স্পর্শ করলো, যেন নিজের দুঃখটাকে ছুঁয়ে দেখতে চায়। তুই কি ভালোবেসেছিলি আবার? আয়নায় নিজের মুখটা ঝাপসা হয়ে গেল। না, ভালোবাসা বারবার হয় না। চোখ বন্ধ করলো রুকিয়া, মস্তিষ্কে ভেসে উঠল ফারদিনের ঠোঁট, তারপর সাদাফের মুখ, যে কিছুই না বলে নিশ্চুপ ওকে প্রত্যাখ্যান করেছিল। ঠিক তখনই ভেতরের ঘর থেকে মায়ের কণ্ঠ কানে বাড়ি খেল, আরে সাদাব বাবা যে কতদিন পর আসলে? খালুর নাকি জ্বর, রাখিপু বলল তাই। দুই হাতে কান চেপে ধরল রুকিয়া। সাদাব ভাই সদ্য ডাক্তারি পাশ করেছে, এ বাসে আসে কালে ভদ্রে, সেই কালে ভদ্রের সময়টা আজই হতে হলো। রাফিনদের মস্ত বড় বাড়ির সামনের সব লাইট জ্বলে উঠল। সন্ধ্যা নামার সাথে সাথেই ওয়ারি এলাকার পুরনো বনেদি বাড়ি এটা। সামনে গাছপালা, তার মাঝখানে একটি বাগান। গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করলো। রাফিন ক্লান্ত ভঙ্গিতে গাড়ি থেকে নামল। তিনতলা বাড়ির নিচতলা আর দোতলা ভাড়া দেয়া, তিনতলা পুরোটাতেই রাফিনরা থাকে। রাফিনের রুম দক্ষিণ দিকে। ওদের বাড়িটা ভাগ্যিস একটা নিরিবিলি রাস্তায়। ইদানিং ওয়ারি এলাকায় সবসময় সরগরম, বিভিন্ন ব্র্যান্ডেড শোরুম, স্ট্রিট ফুড, রেস্টুরেন্ট আর মানুষের ভিড়ে ভরা। নিজের রুমে গিয়ে আগে ফ্রেশ হয়ে নিল রাফিন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন আর খুঁতখুঁতে স্বভাবর। এরপর ডাইনিং টেবিলে রাখা রং চাট আর 2টা বিস্কুট খেয়ে নিয়ে মায়ের সাথে দেখা করতে গেল। পথে বড় আপা রেনুর সাথে দেখা, গায়ে রান্নার ঘ্রাণ, হালকা নাক কুঁচকে নিল রাফিন। মায়ের সাথে দেখা করে বাবার সাথেও করিস ভাই? বাবার যে অবস্থায়, রেনু বলল। তারপর খুশি খুশি গলায় যোগ করলো, তো দুলা ভাই আজ বড় ইলিশ এনেছে, আজ কি সাদা ইলিশ করব নাকি সরিষা ইলিশ বলতো? যাইছে, শুধু আমি যেন 9টার মধ্যে খাবার পাই। পাশ কাটিয়ে যাওয়ার সময় শুনতে পেল আপার গস। মাপা কথা বলে সব সময়। মায়ের রুমটা বিশাল বড়, মেঝেতে কার্পেট, তেঁতুল বিচি রঙের হাতিল ফার্নিচার, সব কিছুই ভারী গম্ভীর আর রাজকীয়। তবে খাটটা এখনও সে আগের আমলের। মা রকিং চেয়ারে বসে বই পড়ছেন, বয়স প্রায় 60। মা আর ছেলের বয়সের পার্থক্য 25 বছর। মা, আসসালামু আলাইকুম, আসবো? বরাবরের মতো অনুমতি চেয়ে নিল রাফিন। ওয়ালাইকুম আসসালাম, এসো, মা বললেন। রাফিন খাটে বসল। ঘরের দেয়ালে বাঁধানো বড় একটা ছবি ওদের 3 ভাইয়ের, রাতুল, রাশেদ আর রাফিন। বড় ভাই ওর চেয়ে 8 বছরের বড়, বাবা মায়ের 3য় সন্তান। মেজো ভাই রাতুল 5 বছরের বড়। দুজনেরই ছেলেবেলা কেটেছে দার্জিলিংয়ের এক হোস্টেলে, পরে ইংল্যান্ডে পড়াশোনা, সেখানেই বিয়ে করে স্থায়ী হয়েছে তারা। কোম্পানির কি অবস্থা? রুবিনা সিদ্দিকার কণ্ঠ ধীর, গলাস্বরের ওঠানামা পরিমিত। হঠাৎ এক্সপোর্টের আইডিয়াটা কি ফলশ্রুত হবে? মা, তুমি না চাইলে হবে না, রাফিন হেসে বলল। রুবিনা সিদ্দিকা সে হাসির দিকে তাকিয়ে থাকলেন। জীবন তাকে তেমন কিছুই দেয়নি। সবাই শুধু উপরে উপরে ওনার সাফল্য আর গাম্ভীর্য দেখে, কিন্তু ভেতরের ক্লান্তি কেউ জানে না। তবে এই ছেলেটা রাফিন ওনার মেয়ে না হবার আক্ষেপটাকে দূর করে দিয়েছে একদম। এই ছেলেটাকে উনি পারেননি অন্য দুজনের মতো বোর্ডিংয়ে পাঠাতে। মায়াকে অদ্ভুত মায়া, সংসার, সন্তান আর ক্ষমতা। ক্ষমতা কি চেয়েছিল কখনো রুবিনা নিজে? ফোঁস করে বুকের মাঝে আটকে থাকা বাতাস বের করে দিল। আমি এখন নামকরা ওয়াস্তে কোম্পানির এমডি, যেমন তোমার বাবা চেয়ারম্যান। আসলে তুমি সব যা ভালো মনে হয় করো, মনে রেখো ঝুঁকি ছাড়া ব্যবসা হয় না। তারপর হালকা স্বরে জানতে চাইলেন, আজ একটা মিটিং ছিল না? হঠাৎ করে রাখির মুখটা উকিয়ে দিল রাফিনের মানসপটে। হ্যাঁ হয়েছে মা, ওনাদের কন্ট্রাক্ট দিতে পারছি না। যাই হোক, আর একটা কোম্পানির সাথে মিটিং আছে। রাফিন উঠে যাচ্ছিল। তোমার বাবাকে একবার দেখে এসো। মায়ের কণ্ঠটা শান্ত আর তাতে ক্লান্তি। রাফিন কিছু বলল না। রাফিন মায়ের রুম থেকে বের হয়ে করিডোর ধরে এগোলো। বাড়ির ভেতরটা তখন নরম আলোয় ভেসে যাচ্ছে। লাইটগুলো আধো অন্ধকার রেখে জ্বালানো, যেন প্রাচীন কোনো বাড়ি এটা। মা এমনই পছন্দ করেন। রেনু আপার ঘরের পাশে বাবার ঘর, দরজাটা অর্ধেক খোলা। রাফিনের বাবা সৈয়দ আহসান হক, বয়স 80 পেরিয়েছে। হঠাৎ স্ট্রোকে শরীরের এক পাশ পুরো প্যারালাইজড, কথা বলতে পারেন না, মুখের পেশিগুলো প্রায় নিশ্চল।
চোখ দুটো শুধু নড়াচড়া করে। যত্ন আত্তি করার জন্য সর্বক্ষণ একজন নার্স থাকে পাশে। মোট 2 জন পালাকড়ি থাকে। একজন পুরুষ আছেন যে ডায়পার বদলে দেন। আহা জীবন। রাফিন ঢুকে গেল ঘরে। হালকা ওষুধের গন্ধ আর একটা অদ্ভুত শীতলতা ঘরময় যেন মৃত্যু ওত পেতে আছে। বিছানার পাশে টেবিলে সাজানো কয়েক বোতল ঔষধ, অক্সিজেন সিলিন্ডারটা এক কোণে দাঁড়িয়ে আছে। নার্স মাথা তুলে সালাম দিল। স্যার ঘুমাচ্ছেন না? বলল নিচু গলায়। নার্সের হাতে মোবাইল। রাফিন মাথা নাড়ল, ধীরে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। আস্তে ডাক দিল, আসসালামু আলাইকুম বাবা। কি চমৎকার সেই কুশল বিনিময়, না চাইতেও শান্তি চেয়ে ফেলতে হয়। বাবার চোখ দুটো একবার তাকালো তার দিকে, সে চোখে যেন অশ্রু। তারপর সিলিংয়ের দিকে। কোনো শব্দ নেই, কোনো ইশারাও না, শুধু হালকা শ্বাসের ওঠানামা। রাফিন নিচু হয়ে বাবার গাল ছুঁয়ে দিল। ফ্যানের একঘেয়ে একটা শব্দ হচ্ছে, এই শব্দটাই যেন কানে বাজতে লাগলো রাফিনের। অনেক কিছু জমে আছে বুকের ভেতর, কিন্তু বলার কিছুই নেই। ভুলে যেও একটা নিয়ামত, কিন্তু রাফিন দুর্ভাগ্যক্রমে সেই নিরাময়ে সিক্ত নয়। এই মানুষটা একসময় ছিল প্রবল প্রতাপশালী, এখন নিঃশব্দ এক শরীর মাত্র। বিছানার মাথার ওপর একটা পুরনো ফটো ফ্রেম ঝুলছে। ওরা 3 ভাই বাবার সাথে। এই ছবিটা রাফিনের জন্মের 2 বছর পর তোলা। এক জঠরে বেড়ে ওঠা ভাইদের সাথে আজ কত দূরত্ব রাফিনের। শুধু ব্যবসার লাভের ভাগ মাসে মাসে অ্যাকাউন্টে জমা দেবার সময় ভাইদের পুরো নাম লিখে চেকের পাতায়। সৈয়দ আবরার হক আর সৈয়দ আশরাফ হক। ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো রাফিন। তারপর নিঃশব্দে উঠে দাঁড়ালো। নার্সকে বলল, ঔষধ সময় মতো দিয়েন, খেয়াল রেখেন। নার্স মাথা নাড়ল। ঘর থেকে বের হয়ে করিডোর পেরিয়ে নিজের রুমের দিকে যেতে যেতে রাফিন নিজের পুরো নাম উচ্চারণ করল, সৈয়দ আরহাম হক। তবে রাফিনের নিজের রাফিন নামটাই পছন্দ, মায়ের দেয়া নাম। সেদিন রাখি বাসায় এসে আবিষ্কার করলো খালাতো ভাই সাদাবকে। বাহ, এসেছিস, ভালো। বাবাকে ভালো মতো দেখে যা। সাদাব হেসে, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, আগে ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, একসাথে লাঞ্চ কর তোমরা, বলে উঠলেন নীলুফার বেগম। খাবার টেবিলে রুকিয়া অনুপস্থিত। নীলুফার বেগম কয়েকবার ডেকেছেন, কিন্তু রুকিয়া বলেছে ওর খিদে নেই। রাখির বিষয়টা ভালো লাগছে না। দুপুরবেলা না খেয়ে থাকা ঠিক না, তাই নিজে ছুটে গেল বোনের ঘরে। যার জন্য প্রস্তুত ছিল না, তাই দেখল বিছানার ওপর উপুর হয়ে আছে রুকিয়া। কাঁধের দিকটা অল্প কাঁপছে, বাচ্চাটা কাঁদছে। মুহূর্তে রাখির দুনিয়া আধার হয়ে আসে। বুকের ভেতরে একটা কষ্ট যেন হঠাৎ চঞ্চল হয়ে উঠল। কি হয়েছে তিতলিমণি? সাথে সাথেই রুকে উঠে এসে বোনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ফুপিয়ে কাঁদে রুকিয়া। কান্নার শব্দে ওর মা পর্যন্ত ছুটে আসে, আর সাদাব দাঁড়িয়ে থাকে দরজার কাছাকাছি। এই কান্নার কারণ কি ও নিজেই? কিন্তু কি করতে পারত সাদাব? ফারদিনের মুখোশটা উন্মোচন না করলে যে রুকিয়ার ক্ষতি হয়ে যেত। সাদাব তখন মেডিকেলের 2য় বর্ষের ছাত্র। পড়াশোনা অনেক চাপ, স্ট্রেস কাটাতে মাঝে মাঝে ছোট খালার বাসায় আসতো। রাখিপু ওর চেয়ে বছর 6 বড়, তবে এই বাসায় আসতো মূলত খালুর সাথে দাবা খেলতে। দারুণ মজার মানুষ ওই খালু। নিজের ছেলে নেই, তাই হয়তো ওকে আলাদা স্নেহ করত। তখন রুকিয়া সবে এসএসসি দিবে। একদিন এসে হঠাৎ বলল, ভাইয়া অঙ্ক করিয়ে দাও তো। সাদাপের ভালো লাগতো, রুকিয়াকে অস্বীকার করবে না। মেয়েটাকে রাখিপু ডাকে, তিতলি যথার্থ নাম, একদম একটা রঙিন প্রজাপতি যেন। আর সাদাফের বয়স তখন এসব ভালো লাগার। যদিও একটা অসফল প্রেম হয়ে ব্রেকআপ হয়েছিল 6 মাস আগে। যাই হোক, এভাবেই প্রায় প্রতি সপ্তাহে আসতো সাদাব। আড্ডা হতো, অঙ্ক আর ইংরেজি বোঝানো হতো। ভাবনায় সেট পরে রাখির ডাকে, সাদাব তুই খেয়েছিস? সাদাব অপ্রস্তুত, কেমন বোকার মতো মাঝখানে দাঁড়িয়ে আছে। না আপু। রুকের কি হয়েছে? রাখি হাসে, নতুন ডাক্তারের ব্যামনের। তুমি কিছু করতে পারবে না? আরে কোন পরীক্ষায় যেন খারাপ করছে? ওকে তো তুমি পড়িয়েছ, জানো তো কেমন ন্যাকামি করতে পারে। চল খাবে। আর রুকিয়া, আমি খাইয়ে দেব। রুকিয়া দরজার সামনে দাঁড়িয়ে সমস্ত শুনে ফেললো। গা জ্বলে গেল একদম। এখন এত দরদ কেন? সেই 16 বছরের বয়সে রুকিয়া বইয়ের ভাঁজে এক টুকরো কাগজ দিয়েছিল।
তাতে লেখা ছিল, আমি আপনার জীবনের একান্ত প্রজাপতি হতে চাই। সাদাব চিরকুটটা পড়ল, তারপর কেমন গম্ভীর হয়ে গেল। সেদিন সেই যে গেল আর আসেনি বহুদিন। লাজ লজ্জায় মাথা খেয়ে রুকিয়া এক আধ দিন ফোন করলেও কথাও বলেছে মেপে মেপে। এরপর দেখা হয়েছে বিভিন্ন উপলক্ষে, কিন্তু আগের সেই সুর যেন নেই। শুধু জিজ্ঞেস করতো, কেমন আছো? রুকে উত্তর দিত, ভালো। ফিরতি গদ বাঁধা প্রশ্ন আসতো, পড়াশোনা কেমন চলছে? একই উত্তর দিত রুকিয়া, ভালো। আর এই অল্প কথোপকথন ওর হৃৎপিণ্ডটা উত্তাল হয়ে উঠত। মুখে জমত রক্তকণিকা। সেই খবরকে জানতে পেরেছিল এই লোক। এরপর তো সেই বিশ্রীকাণ্ড, রাখিপুর বড় খালা সানজিদা খালার সাথে মায়ের অনর্থক ঝগড়াঝাটি। রুকিয়া নিরপেক্ষ বিচারে জানে দোষ বড় খালামণির। উনি কেন যে রুকিয়া আর ওর মাকে দেখতেই পারে না। সবসময় বলে, আমার বোনের আর ভাগ্নির জায়গা তোমরা নিয়েছ, উড়ে এসে জুড়ে বসেছ, চোখের অশ্রু এতক্ষণে গালে আশ্রয় নিল। অথচ রুকিয়ার কি দোষ? বাবা কেন মাকে বিয়ে করলো? আর কারোর জায়গা কি কেউ নিতে পারে? কখনো না। বাবার শরীর এখন মোটামুটি, তবুও রাখিকে স্কুল শেষ করে প্রতিদিন অফিসে যেতে হচ্ছে। ট্রিপলে কোম্পানির সাথে কাজ না করা হলেও অন্য একটা প্রতিষ্ঠানের সাথে ডিল ফাইনাল হয়েছে, তাই অফিসে ব্যস্ততা খুব। আজ আবার যেতে হবে ব্যাংকে একটা লোনের বিষয় নিয়ে কথা বলতে। রাখি অফিসে থাকলে সব কিছু ঠিকঠাক চলে, তবে রাখি সিদ্ধান্ত নিতে পারে না কি করবে, ব্যবসায় মন দেবে নাকি স্কুলের জবটাই করবে। ওদের অফিসটা একদম বদ্ধ জায়গায়, হাঁপিয়ে যায় রাখি। আর ভাড়াও কম নয় কিছু। মতিঝিলের অফিস স্পেস খুব দামি। এখন মধ্য দুপুর, সবাই লাঞ্চ করছে। রাখি দোকানের খাবার, ক্যাটারিং এসব খায় না। একটা ডিম স্যান্ডউইচ চিবোতে চিবোতে মাথায় হঠাৎ একটা চিন্তা এলো। ব্যাংকে ফোন দিল। লোন ডিপার্টমেন্টে যে মেয়েটা কাজ করে সে খুব অমায়িক। কাগজপত্র গুছিয়ে রাখি রওনা দিল। রাখি চলে যেতে অফিসের বাকিরা যেন হাফ ছেড়ে বাঁচল। একজন হাত উঁচু করে নাগিন ডান্সের ভঙ্গি করে বলল, কাল নাগিনী একদম। সবাই হেসে উঠল। কে যেন বলল, বয়স হয়ে যাচ্ছে, বিয়ে করে না, কিন্তু ভাবনায় 16 আনা। সঠিক বয়সে বিয়ে না দেয়ায় কেমন কাঠখোট্টা হয়ে গেছে, জালিমের কণ্ঠে ভেসে আসে। লাঞ্চের টাইমে ব্যাংকে যাওয়া একটু বিব্রতকরই বটে। ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের অনেকে এখন লাঞ্চ করছে, কেউ কেউ ডেস্কেই সারছে। রাখি চুপচাপ বসে আছে। রুফাইজা ম্যাম, আসুন লাঞ্চ করি। একটা ডেস্ক থেকে মাথা বের করলো তুর্য, হাসি খুশি একটা মুখ। আমি সেরে এসেছি, আপনার করুন। রাখি হেসে বলল। বদ্ধ জায়গায় একটা গুমোট গন্ধ। ঠিক তখনই ডেস্কের পাশে এলো মার্জিয়া। ওর সাথে আজ রাখির আলাপ করার কথা। কথা প্রায় শেষ হওয়ার সময় হঠাৎ ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের ইনচার্জের রুমের স্লাইডিং দরজা খুলে গেল। সেখান থেকে বেরিয়ে এলেন এক অসম্ভব রুচিশীল ও মার্জিত বয়স্ক ভদ্রমহিলা। পরনে তাঁতের 2 পাড়ের শাড়ি, সেটা দিয়ে মাথা ঢাকা। এক হাতে গোল্ডের মিনা করা বালা আর হাতে ঘড়ি অন্য, সম্ভবত রোলেক্স। রুবিনা সিদ্দিকা ম্যাম, ফিসফিস করে বলল মার্জিয়া। আরহাম স্যারও এসেছেন, দেখতে কিন্তু জোশ, তবে খুব গম্ভীর আর মাঝে মধ্যে খুব বিরক্তিকর। হাসে মার্জিয়া। জানেন, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে ওনার মেনিয়া আছে সম্ভবত। রাখি চুপ থাকে, এই সমস্যা ওর নিজেরও, কিন্তু সব জায়গায় প্রকাশ করে না। এই যেমন এই মার্জিয়ার টেবিলে বাসি চায়ের কাপ, তাতে আবার টিস্যু। তাকালেই গাগুলাচ্ছে ওর। রুবিনা সিদ্দিকা ম্যামের দিকে তাকিয়ে রাখি নিজের অজান্তে উঠে দাঁড়ালো। কিন্তু তখনই দেখলো রুবিনা ম্যাম হঠাৎ টলে উঠেছেন। এক মুহূর্তে রাখি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো, পাশের চেয়ারে বসিয়ে দিল। আস্তে ম্যাম, একটু বসুন, পানি দেব। রাখির নরম কণ্ঠ। আশেপাশে সবাই ততক্ষণে তটস্থ হয়ে উঠেছে। কেউ গেল ওনার ছেলেকে খবর দিতে, কেউ বলল এসি আর একটু কমিয়ে দাও, কেউ গেল পানি আনতে। রুবিনা ম্যাম চোখ বন্ধ করে ফিসফিস করলেন। একটু মাথা ঘুরছিল, ডায়াবেটিস। রাখি এক মুহূর্তে নিজের ব্যাগ থেকে একটা ছোট চকলেট বের করে হাতে দিল। এইটা খান ম্যাম, আমার বাবারও এমন হয়। তারপর চাপা গলায় বলল, সবাই একটু সরে দাঁড়ান। রুবিনা সিদ্দিকা কাপা হাতে চকলেটটা মুখে দিলেন। কয়েক মিনিটের মধ্যেই মুখে রং ফিরল আপনি। রাখি উত্তর দেওয়ার আগেই মার্জিয়া বলল, ম্যাম, উনি রুফাইজা ম্যাডাম, রুফাইজা ট্রেডিংয়ের প্রোপাইটার রাহাত সাহেবের বড় মেয়ে।
রুবিনা সিদ্দিকা শক্ত করে রাখির হাত ধরল। তোমার বাবা আমাকে চেনে, একসাথেই ব্যবসা শুরু করেছিলাম। তুমি কত বড় হয়ে গেছো, মাশাআল্লাহ মা, তুমি ব্যবসাও দেখো, দেখে ভালো লাগলো। রাখি হেসে বলল, ধন্যবাদ ম্যাম, আপনার গল্প বাবাও করেন, আপনি আমাদের অনুপ্রেরণা। আপনাদের অফিস তো কাছে, আমি গাড়ি পর্যন্ত নিয়ে যাই। দুজনের মধ্যে সৌজন্যপূর্ণ কথা চলছিল। ঠিক তখনই পাশের দরজা দিয়ে প্রায় ছুটে এলো রাফিন, মুখে দুশ্চিন্তার ছাপ, চোখে উৎকণ্ঠা। মা ঠিক আছে তো? রাখিকে সম্পূর্ণ উপেক্ষা করলো বলা যায়। রাখি তাকে দেখল মা ছেলের চেহারার সাদৃশ্য। রুবিনা ম্যাম মৃদু হেসে বললেন, আমি ভালো আছি রাফিন, এই মেয়েটা। রাখি ভাগ্যিস ও ছিল, ডায়াবেটিস ফল করেছিল। রাফিন তাকে রইল রাখির দিকে। ওর চোখে এক মুহূর্তে কৃতজ্ঞতা, বিস্ময়ের প্রশংসা একসাথে খেলে গেল একসাথে। ধন্যবাদ আপনাকে, এক মুহূর্তে ইতস্তত করে মিস রুফাইজা। রাখির কাজ শেষ হয়ে গিয়েছিল, তাই বিদায় নিয়ে চলে গেল। গাড়িতে বাসায় যেতে যেতে রুবিনা সিদ্দিকা নিজের ছেলেকে জিজ্ঞাসা করলেন, মেয়েটাকে জানো তুমি? হ্যাঁ মা, রাহাত আঙ্কেলের মেয়ে, ওনাদের কোম্পানির সাথেই তো ডিল ফাইনাল হলো না, কাল বললাম ভুলে গেছ। জানালার বাইরে তাকিয়েছিলেন রুবিনা সিদ্দিকা। তাই কেন? মানে ওদের প্রোডাক্টে কী সমস্যা? কস্ট বেশি পড়ে যায় মা, জিনিস ভালো, সন্দেহ নেই। দ্রুত সিদ্ধান্তের সুরে বললেন রুবিনা সিদ্দিকা, কাল আমি আবার একটা মিটিং করতে চাই এই কোম্পানির সাথে। কিন্তু মা, তুমি কি মায়ে পড়ে গেলে নাকি? মেয়েটা কোনো তদবির করলো? ওদের ব্যবসার অবস্থা এখন মোটামুটি। রাফিন চাবুকের মতো সপাং করে উঠল মায়ের কণ্ঠ। এই ব্যবসা দাঁড় করাতে আমি যে জিনিসে আত্মহুতি দিয়েছি তা হলো আবেগ। ট্রিপলে লাভ কম হলেও মানের সঙ্গে আপোষ করে না, তাই দেখতে চাচ্ছিলাম। তারপর দৃষ্টি কঠিন করে বললেন, নিজের মা ছাড়া দুনিয়ার অন্য মেয়েদের তুমি কি ভাবো? রাফিন নির্বিকার স্বরে বলল, মেয়েই ভাবি মা। কেন? এই মেয়েটা মোটেও কিছু বলেনি আমাকে। তুমি তোমার বড় বোনের সাথেও ভালো করে কথা বলো না, বেচারি কত কষ্ট পায়। রাফিন অযথা কথা না বাড়িয়ে গাড়ি চালিয়ে যেতে থাকে। গন্তব্য স্কয়ার হাসপাতাল। রেনু আপা মুখটা মনে করে হালকা হাসি পেল ওর। পুরো হুমায়ুন আহমেদের গল্পের চরিত্র যেন। রেনু আপা রাফিনের আপন বড় বোন। রাফিনের বয়স যখন 10, তখন মা একদিন 15 বছরের রেনু আপাকে বাসায় নিয়ে এসে বলেছিলেন, এটা তোর বোন। তখন থেকে রেনু আপা এই বাসাতে আছে। মাকে মা, বাবাকে বাবা ডাকে। অতটুকু বয়সে বিষয়টা অদ্ভুত লাগেনি রাফিনের, কিন্তু যত বড় হয়েছে তত বিষয়টা নিয়ে বিব্রত বোধ করেছে। বড় দুই ভাইয়ের সাথে কখনোই কিছু ভাগ করা হয়ে ওঠেনি রাফিনের, না স্মৃতি না কথা। অবশ্য ভাইয়ারা ওকে চিঠি পাঠাতো, বছর দেশে আসলে গিফট আনতো, কিন্তু রাফিনের ওদের নিজের ভাই না, গল্প সিনেমার চরিত্র মনে হতো, যাদের রাফিন দূর থেকে ভালোবাসে। রহস্যটা বড় হয়ে আবিষ্কার করেছিল নিজে নিজে। আর ঠিক সেদিনই ওর মনে হয়েছিল দুনিয়াটা বড্ড কদর্য, বড্ড কলঙ্কিত। তবু রেনু আপাকে রাফিন যে সবসময় এড়িয়ে চলে, তার পেছনে একটা রহস্য আছে। চোখ বন্ধ করলে একটা চেহারা ভেসে ওঠে মনের পর্দায়, হালকা দাড়ি, মাথায় টুপি, 20 বছর বয়সের এক মাদ্রাসার ছাত্র, যে রাফিনকে আরবি পড়াতো, ইসলামের ছোট ছোট বিষয় শেখাতো। ওদের বাসায় রক কোনার রুমে থাকতো, অনেকটা লজিংয়ের মতো। ওর মা রেখে দিয়েছিলেন যেন রাফিনকে ধর্মীয় শিক্ষা দিতে পারে। রাতে আসতো ভাইয়া, সারাদিন মাদ্রাসায় কাটিয়ে। রাফিন যাকে ভালোবাসত, তাকবীর ভাই। পরক্ষণেই রক্তাক্ত এক মুখ চোখে ভেসে ওঠে। সে তাকবীর ভাইয়ের মুখ কিছুই করতে পারেনি সেদিন। চোখ জ্বলে ওঠে ওর। কত মানুষ দেখেছে, কত রাস্তায় হেঁটেছে ঢাকায়, আজ প্রায় 22 বছর ধরে খুঁজে চলেছে সেই মুখ। কই তুমি ভাইয়া? আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। ইদানিং রাখির সুবিন্যস্ত দৈনন্দিন রুটিনে বেশ ব্যাঘাত ঘটছে। স্কুল আর অফিসে দৌড়াদৌড়ি করে একদম হাঁপিয়ে উঠেছে যেন। তাই এখন মুখে শশার মাস্ক মেখে শুয়ে আছে। ও একা নয়, ওর নতুন মা নীলুফার বেগম আর রুকিয়াও সঙ্গে আছে। রাফির অভিজ্ঞ দৃষ্টি বুঝতে পারছে রুকিয়া ভালো নেই। কেন? হৃদয় ঘটিত কিছু হতেও পারে। রাখি নিজে হৃদয়ের অস্তিত্ব অস্বীকার করে।
হৃদয়ের দরজা বন্ধ রেখেছে, কিন্তু তার মানে এই না যে রুকিয়াও তাই করবে। প্রেমের প্রস্তাব রাখি অনেক পেয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সহপাঠীরাও আজও ওর পিছে ঘোরে, কিন্তু কেন যেন রাখির মনে কেউ টোকা দিতে সক্ষম হয়নি কখনো। প্রেম, ভালোবাসা, বিয়ে, বাচ্চা এসব ভাবলেই রাখির নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ওর বেস্ট ফ্রেন্ড নিতু বলে, তুই কি পুরুষদের প্রতি কোনো আকর্ষণ বোধ করিস না? মানে ইচ্ছে করে না কেউ থাকবে পাশে? বা ধর ভালোবাসা বাদ, তোর কখনো মনে চায় বা সিনেমা বা গল্পের রোমান্টিক দৃশ্যের মতো কেউ জড়িয়ে ধরুক, আর একটা কিসটিস? বিষয়টা রাখিও ভাবে ওর যে তেমন অনুভব নেই তা না, মানুষ তো নিজেকে মিথ্যে বলতে পারে না, তাই না? নাটক সিনেমায় প্রেম ভালোবাসা ওর ভালোই লাগে, কিশোরী বেলায় লুকিয়ে স্টার মুভিজে ইংরেজি মুভির কিসিং সিন দেখে যে ও শিহরিত হতো না তা না। গভীর রাতে নিঃসঙ্গ বিছানায় ও অনুভব করে দেহেরও তো একটা ভাষা আছে, যা চুপি চুপি কথা বলে, ছোঁয়া চায়। কিন্তু আশ্চর্য, এই অনুভূতি সত্ত্বেও বিয়ের কথা এলেই ওর দম বন্ধ হয়ে আসে। বিয়েকে ওর কাছে মনে হয় যেন একরকম বোঝা, যেখানে নিজের ইচ্ছা, নিজের সময়, নিজের সব কিছুরই হিসাব দিতে হয়। কেউ পাশে থাকুক, এটা কে না চায়? কিন্তু শুধুমাত্র এই মন আর দেহের চাহিদার জন্য আজীবন প্রতিশ্রুতি আর শর্তের বাঁধনে নিজেকে আটকে ফেলতে ওর আপত্তি আছে। ভাবে শুধু একটা বিশেষ চাহিদা বা আবেগের জন্য বিয়েটা বাড়াবাড়ি ওর জন্য। আপু, কি গান দিয়েছো? সুন্দর একটা গান দাও। নীলুফার বেগম বললেন, রাখি, মান্নাদের গান দাও মা। উফ, রেগে উঠে গেল রুকিয়া। মা আর মেয়ে দুজনে একদম যাতা। তারপর উঠে চলে গেল নিজের রুমে। রাখি আর নীলুফার বেগম হেসে ফেললেন। তারপরে এই কুলে আমি আর ওই কুলে তুমি গানটা ছেড়ে দুজনে আবার চোখ বন্ধ করলেন। রাতের খাবার রাখি দ্রুত খায়, কখনো ভাত, কখনো শুধু স্যুপ। আজ খাবার শেষ করে গেল বাবার ঘরে। বাবা জ্বরে কেমন দুর্বল হয়ে গেছেন। বাবাকে সব আপডেট প্রতিদিনই দেয় রাখি। তোমার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে মানুষজন। বাবা এই কথায় বাচ্চাদের মতো হাসেন। খাক মা, কত আর খাবে, টাইটানিকের মতো সব ডুবলে বুঝবা। তারপর বলল, জানো বাবা, আজ ট্রিপলের রুবিনা ম্যামকে দেখেছি, তোমার কথা বললেন। রাখির বাবা হেসে বললেন, মাশাআল্লাহ, কর্মঠ একজন মহিলা, খুব ভালো মানুষ, নিজের চেষ্টায় আর শাশুড়ির পুঁজি দিয়েই অসাধ্য সাধন করেছেন। রাখি বাবার মাথায় হাত বুলিয়ে দিল। তার মানে ওনাদের এত বিত্ত সব ওনার এই ব্যবসা থেকেই? রাখির বাবা হাসলেন, না রে মা, ওনার শ্বশুরদের পারিবারিক অন্যান্য ব্যবসাও আছে, এটা ওনার নিজের করা আলাদা। কথা শেষ করে রাখি গেল রুকিয়ার ঘরে। খুব স্যাড গান বাজছে। রুকিয়া আয়নায় নিজের দিকে তাকিয়ে আছে। রাখি আস্তে করে পেছনে দাঁড়িয়ে গলা খাঁকড়ে দিল, এই যে ছোট্ট আপু, দিলকা মামলা নাকি? রুকিয়া ঠোঁট ফুলিয়ে আবার কান্নায় ভেঙে পড়ল। তারপর সেই রাতে বোনের কোলে মাথা রেখে সব উগরে দিল। সাদাফের নীরব প্রত্যাখ্যান, ফারদিনের বিশ্বাসঘাতকতা, সব। রাখি বোনকে ভালোবাসা অন্ধের মতো। ঠোঁট শক্ত করে চেপে বসে রইল, কিছু বলল না। শুধু কিছু বন্ধুকে ফোন করলো কিভাবে ফারদিনকে এক্সপোজ করা যায় সেই পরামর্শ নিতে। তারপর শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, সাদাব, তুই পছন্দ না করলে সরাসরি বলতিস, কিন্তু কাজটা তুই ভালো করিস নাই। এদিকে ঢাকার এক প্রান্তে রাফিনদের বাসায় এক নিঃশব্দ রাত। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করছে, কিন্তু সেই শব্দ কেমন দমবন্ধ লাগছে আজকে রাফিন প্রতিদিনের রুটিন ভেঙেছে। খাবার খেয়েছে দেরিতে, এখনও ঘুমাতে পারছে না। রাফিন জানালার পাশে বসে আছে। চোখের সামনে আধো আলোয় ঢাকা আকাশ। বিকেলে মাকে নিয়ে হাসপাতালে গেলে গাদা গাদা টেস্ট দিয়েছে ডাক্তার। তা দিক, রাফিন মাকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না। আলট্রাসোনোগ্রামের রিপোর্ট যেটা এসেছে, ডাক্তার বলেছে পিত্তথলিতে একটা টিউমারের দেখা যাচ্ছে। শব্দগুলো এখনও কানে বাজছে। রাফিনের ফিস ফিস করল, টিউমার। ডাক্তার বায়োপসি করতে বলেছে, সেটার রিপোর্টও পরে আসবে। রাফিন আসতে গিয়ে মায়ের ঘরের দরজার পাশে দাঁড়ায়। দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে। মা ঘরের ভেতরে শুয়ে আছেন, নিঃশব্দে নিঃশ্বাস নিচ্ছেন, চোখ বন্ধ। সারা জীবন যিনি সংসার, সন্তান, ব্যবসা সব সামলেছেন, একটিবার ক্লান্তি দেখাননি। আজ যে তিনি চুপচাপ বিছানায় পড়ে আছেন। তারপর নিঃশব্দে ফিরে এসে বসে জানালার ধারে। রাতের বাতাসে হালকা ঠান্ডা, কিন্তু ওর ভেতরটা যেন জ্বলছে। রাফিন,
দরজার কাছে রেনু আপার কান্না ভেজা কণ্ঠ। মায়ের কি হয়েছে রে? রাফিনের বিরক্তি আছে রেনু আপার প্রতি, কিন্তু টানও আছে, মায়া আছে। যে মায়ার টান রাফিন অপছন্দ করে। রেনু আপা এই পরিবারের প্রত্যেককে জান দিয়ে ভালোবাসে। কিছু না আপা, দোয়া কর তুমি, কান্নাকাটি কর না মায়ের সামনে। রেনু আপা রাফিনের ঘরে ঢুকে যায় দমকা হওয়ার মতো, জড়িয়ে ধরে আকস্মিক রাফিনকে। আমি কাঁদতে চাই না, খারাপ কিছু? ভেজা মুখ তুলে ভাইয়ের পানে তাকায়। রাফিন বোনের ভেজা চোখের দিকে তাকিয়ে কেমন গুলিয়ে যায়। অনিন্দ সুন্দর ও রেনু আপা এই যে কান্নাকাটি করে মুখ ফিলিয়ে ফেলেছে, তবু অদ্ভুত মায়াময় লাগছে। এ মোহ, এ মায়ার থেকে কোথায় গেলে মানুষের মুক্তি মেলে? ঘড়ির দিকে তাকায়, রাত 8:12 একটা শুভ্র মুখ মনের পর্দায় ভাসে, যে ছেলেবেলায় ওকে বলেছিল তাহাজ্জুদের ফজিলতের কথা। আপা, মায়ের জন্য তাহাজ্জুদ পর যাও, কিছু হবে না ইনশাআল্লাহ। তাক বলতে বলতে থেমে যায় রাফিন। খানিক আগের কোমল হৃদয়ে যেন কেউ শক্ত সীসা ঢেলে দেয়। ছোট নিঃশ্বাস ফেলে বলে, ঘরে যাও আপা। রেনুর মুখ ফ্যাকাশে হয়, তারপর ধীর পায়ে বের হয়ে যায়। উজু করে নামাজে দাঁড়িয়ে যায় রাফিন। বাইরে বাগান থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসে। মাঝে মাঝে দূরে কোথাও কুকুরের ঘেউ ঘেউ। এ শহরে এত আলো, অথচ রাফিনের ঘরে যেন কেবল অন্ধকার। রাফিন জিকির আর নামাজের চেষ্টা করছে এই ঘরে আলো জ্বালাতে। পরদিন সকালে সূর্যের আলো জানলার পর্দা পেরিয়ে ঘরে ঢোকে। রাফিন তখনও ঘুমাচ্ছে। আজ যে সকালে জগিংয়ে যাওয়া হলো না, অফিসের জন্য তৈরি হয়ে মায়ের ঘরের দরজা একবার উকি দিয়ে দেখে মাও তৈরি। তুই এতক্ষণে আসলেই, আজ মিটিং আছে, রাখি মেয়েটা আসবে। রাফিন বাধা দেয় না, জানে আজকের দিনটা ওকে স্বাভাবিক মুখে কাটাতে হবে, কিন্তু ভেতরে কোথাও একটা না একটা ভয় ঘন্টার মতো বাজতে থাকে। যদি সত্যি সেটা টিউমারটা যদি ক্যান্সার হয়। আজকের মিটিং খুব গুরুত্বপূর্ণ, তাই আবারও রাখিকে ছুটি নিতে হলো। বিষয়টার মোটেও পছন্দ নয়। ব্যক্তিগত পেশাগত জীবনে রাখি খুব গোছানো নিয়মতান্ত্রিক মানুষ, কিন্তু আজ রুবিনা ম্যাম নিজে ওকেই যেতে বলেছেন। আর সত্যি বলতে এই কন্ট্রাক্টটা কোম্পানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকায় রাখি, মনে মনে ভাবে, আসলে কি নিজের ব্যবসাটাই শুরু করা উচিত নয়? এই ধরনের মিটিংয়ে রাখি সাধারণত শাড়ি পরে যায়। আজ যে পড়েছে কফি রঙের ওপর কাল বল প্রিন্টের জর্জেট শাড়ি, কলারসহ ফুলহাতা কালো ব্লাউজ, কালো চশমা, কালো বেল্টের ঘড়ি আর মানানসই ব্যাগ। সাজগোজের বিশেষ কিছু নেই, চোখের কোল ঘেঁষে অল্প কাজল। বের হতে যাচ্ছিল, ঠিক তখনই ছুটে এলো রুকিয়া। রাখির এক হাতে সুন্দর 4টা চুড়ি পরিয়ে দিয়ে গেল। রাখি হেসে ফেলল। অন্যদিকে রাফিন নিজের চেম্বারে বসে আছে, মা আছেন পাশের চেয়ারে। রাখির অপেক্ষায়। রাফিন চোখ বন্ধ করে ভাবছে, মা কি কোনো দুর্বলতা অনুভব করছেন রুফাইজের ট্রেডিংয়ের প্রতি, নাকি মায়ের কথাই ঠিক, লাভ কম হোক কিন্তু মানুষ যেন ভালো জিনিসটা ভালো পায়, এটাও ঠিক। এক্সকিউজ মি, আসতে পারি? রাফিন চোখ তুলে তাকালো। রাখি দরজার সামনে দাঁড়িয়ে। সেক্রেটারিকে আগে বলা ছিল আসলে ওর চেম্বারে পাঠাতে। রাফিন ফাইলটা নিজে আরেকবার দেখতে চায়। আসুন মিস রুফাইজা। রাখি ধীরে হেঁটে এলো। রাফিনের কেন যেন ভালো লাগছিল। বিয়ে করবে না বলেই সে মেয়ের দিকে তাকাবে না, এমন সাধু পুরুষ নয় রাফিন। নারীর প্রতি কোনো বিরাগ নেই, কেবল একজন নারীকে ঘিরে জীবন কাটিয়ে দিতে তার আপত্তি। মেয়েটার দিকে তাকিয়ে মনে হচ্ছিল মুখে দৃঢ় ব্যক্তিত্বের ছাপ, অথচ তবু একরকম সরল মাধুর্য লেগে আছে চোখে মুখে। বসুন। রাখি বসলো আলগোছে। একবার তাকালো রাফিনের দিকে। অফিস পাড়ায় এই ভদ্রলোকের বেশ সুনাম, ভালো পাত্র বটে। অবিবাহিত একটু বয়স্ক মেয়েদের সংখ্যা এখন কম নয়, কিন্তু এই মানুষটা নাকি বিয়েতে আগ্রহী নয়। এই বিষয়টা রাখির ভালো লেগেছিল। বিয়ে মানেই সেধে কাঁধে যন্ত্রণা বইবার দায়। তবে উনি কি নারী বিদ্বেষী? তবু দেখতে ভালো, হাসিটাও মিষ্টি। হয়তো সে হালকা চাপদারির জন্যই। ফাইলটা আবার দেখি দিন। রাখি ফাইলটা দিল। হঠাৎ করেই ফোন বেজে উঠল। রাফিন আগের মতো পায়চারি করছে আর কথা বলছে। রাখি শুনতে পেল রাফিন বলছে, আসলে কস্ট বেড়ে যাবে যদি এই কোম্পানির সাথে কন্ট্রাক্ট করি।
তারপর টেবিলের কাছে এসে হাতে একটা পেপার ওয়েট ঘোরাতে লাগলো। তারপর বলল, কিছুই বুঝতে পারছি না, পার্সোনাল রিলেশন আর বিজনেস দুইটা আলাদা জিনিস। ওপাশের কথা শুনে মাথা ঝাঁকালো, কিন্তু তাকে কে বোঝায়? হ্যাঁ, উপকার করলেই কি এরকম করতে হবে? প্রতিটি কথা রাখির বুকের ভেতর ধাক্কা মারল। মানে কি? রাখিদের কি ত্রিপল আর কোম্পানিকে কোনো এহসান করতে হবে? কেন সেদিনের সেই মানবিক আচরণের জন্য এখন এমন দাম দিতে হবে? কথায় আছে, অধিক শোকে পাথর। রাখিও যেন পাথর হয়ে গেল। ফোন রেখে রাফিন শান্ত ভঙ্গিতে বলল, সেদিন মায়ের সাথে। প্রত্যেক মানুষেরই তো একটা সহ্য ক্ষমতা থাকে। কথাটা কানে যেতে রাখির সেই সীমা পেরিয়ে গেল। খুব শান্ত ঠান্ডা গলায় বলল, কি বলতে চাচ্ছেন আপনি? রাফিন থমকে গেল। রাখির মুখ রাগে জ্বলছে, কাজ ঝাঁকে বলল, বলতে চাচ্ছিলাম রাখির ধৈর্য শেষ। যা বলতে চাচ্ছেন তা বলবেন না প্লিজ। আমি আপনার মা মানে রুবিনা ম্যামকে মোটেও প্রভাবিত করিনি আমাদের কাছ থেকে উচ্চমূল্যে কোনো প্রোডাক্ট নিতে। রাখি শান্ত মার্জিত মেয়ে, কিন্তু রেগে গেলে ও ঠোঁট কাঁপে, চোখে জল আসে। রাফিন শান্তভাবে তাকে রইল রাখির দিকে, তারপর বেল বাজিয়ে পানি আনালো। এই জন্যে আমি মেয়েদের সাথে কথা বলতে কমফোর্ট ফিল করি না। রাখি নিজেকে সামলে নিয়ে বলল, আপনার কেন মেয়েদের নিয়ে এমন ক্ষুদ্র ধারণা? মেয়েদের কী ভাবেন আপনি? রাফিন পানি আর টিস্যু বাড়িয়ে দিয়ে বলল, আপনি প্লিজ শান্ত হন। এর জন্য মেয়েদের এত জটিল কাজ করা উচিত নয়। মুখে মৃদু হাসি। রাখি ঝট করে তাকালো আবার। রাফিন রাখির দিকে তাকে বোঝার চেষ্টা করলো কী হলো হঠাৎ। তারপর মুখ খুলল, শুনুন মিস রুফাইজা, আমি মোটেও ওটা বলতে চাইনি। ও হ্যাঁ, ফোনের অর্ধেক কথা শুনে আপনি নিশ্চয়ই ভেবেছেন কিছু অন্যরকম। আসলে সেটা আর একটা ডিলের বিষয় ছিল, আমার ভাইয়েরা আত্মীয়ের ব্যাপারে। আমাদের সারাদিন হাজার রকম বিষয় নিয়ে কথা বলতে হয়। এক মুহূর্তে নীরবতা, তারপর রাখি অপ্রস্তুত হলো। সরি। রাফিন স্থির দৃষ্টিতে তাকে বলল, আমার মা আপাদমস্তক একজন ব্যবসায়ী মিস রুফাইজা। তিনি কোনো আবেগ বা কোনো তদবিরের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন না। আমি বলতে চাচ্ছিলাম সেদিন আমি ভালোভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি, ধন্যবাদ। আর বাকি রইল মেয়েদের কী ভাবি? মেয়েদের মেয়েই ভাবি, ছেলে ভাবার সুযোগ আছে? রাখি চুপচাপ তাকে রইল, তারপর হেসে ফেলল। রুবিনা সিদ্দিকে ম্যাডামের সাথে মিটিং শেষে রাখি আর সত্যিই ফুরফুরে মেজাজে। সব কিছু বেশ সুন্দরভাবে শেষ হয়েছে। রুবিনা ম্যাডাম হাসি মুখে বললেন, তোমাদের প্রেজেন্টেশন ভালো ছিল রাখি। আমি পছন্দ করছি তোমাদের প্রোডাক্ট কোয়ালিটি, তবে কস্ট নিয়ে আরেকটু ভাবতে হবে। এই প্রশংসা শুনে রাখির মনে স্বস্তির ঢেউ। আজকের মিটিংটা সফল বলা যায়। কস্ট কম করা যাবে অর্ডারের ওপর নির্ভর করে। অনেক অর্ডার হলে কস্ট কিছু কম করতেই পারবে রাখির কোম্পানি। নিজের বোকামির কথা মনে পড়তে গাড়িতে বসে নিজে হেসে ফেলল। ধর, কি হয়ে গেল আজ? এতদিন সব মেজাজ সামলে চলি, আজ এমন আচরণ করলাম। চোখের কোণে একরকম লজ্জার হাসি নিয়ে বাইরে তাকায় রাখি। দিনটা চমৎকার। সড়ক বিভাজন, একটা কাঠ গোলাপের গাছ হাসছে বিভাজনে। বাইরে বিকেলের রোদ ম্লান হয়ে আসছে। আজ রাখির আরও ব্যস্ততা আছে। সন্ধ্যায় সাদাফের সাথে দেখা করবে, রুকিয়ার ব্যাপারে কথা বলবে। মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে গত রাতে। রাখি জানে বোনের মন ভেঙে গেছে সাদাফের নির্লিপ্ত আচরণে আর ফারদিনের বিশ্বাস ভেঙে। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল নিশাত কলিং। ওর এক পুরনো বন্ধু, ডিজিটাল মিডিয়া ও ফেসবুক বিষয়ে এক্সপার্ট, স্প্যামিং এর কাজ করে। হ্যালো নিশাত, বলো কী খবর? ওপাশ থেকে উত্তেজিত গলায় নিশাত বলল, রাখি, কাজ হয়ে গেছে। ফারদিনের কিছু কল রেকর্ড ভাইরাল হয়ে গেছে ফেসবুকে। রাখির বুক ধক করে উঠল। কি? কবে? কখন? ঠিক 10 মিনিট আগে। সবাই শেয়ার দিচ্ছে ওর ভয়েস, মেটার সাথে অশোভন কথা। এখন তো সোশ্যাল মিডিয়া তোলপাড়, আশা করি ভুক্তভোগীরা আওয়াজ তুলবে। রাখি স্তব্ধ হয়ে গেল কয়েক মুহূর্ত, নিঃশ্বাস নিল না। তারপর ধীরে বলল, ধন্যবাদ দোস্ত। গাড়ির জানালায় চোখ রেখে দীর্ঘশ্বাস ফেলল রাখি। রুকে এই খবর দেখলে কি করবে? খুশি হবে তো? বুঝবে তো কিছু মানুষ প্লাস্টিকের মতো। প্লাস্টিক যেমন বিনাশ না করতে পারলে পরিবেশের ক্ষতি করতেই থাকে, ঠিক তেমন ফারদিনের মতো মানুষকে ছেড়ে দিলে আরও নারীদের হেনস্থা করবে। আসসালামু আলাইকুম। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এই গল্পটা অনেক সুন্দর, কেউ হতাশ হবেন না। এই গল্পটা অনেক সুন্দর। প্লিজ প্রথম পর্বটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর প্রতিদিন এই গল্পটা আসবে। লাইক করুন, কমেন্টে
জানান প্রথম পর্বটা কেমন হয়েছে। আমাকে তো রাখির যে চরিত্রটা ওটা অনেক ভালো লেগেছে। আপনাদের কোন চরিত্রটা ভালো লেগেছে কমেন্টে জানান। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।